This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃতীয় দফার ভোট শেষ হলো সারা দেশে। 3 দফায় মোট 283 কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হলো, অর্থাৎ অর্ধেকেরও বেশি ভোটে কেন্দ্রগুলোতে ভোট হয়ে গেল। এই 283 কেন্দ্রের ভোট শেষ হবার সাথে সাথেই ভারতীয় জনতা পার্টি কি হেরে যাবার ভূত দেখছে সারা দেশে? গুজরাটে যেখানে তাদের জয়ের স্ট্রাইক রেট ছিল 100%, সেখানেও জেতার জন্য নানা রকম ছলাকলার আশ্রয় নিতে হচ্ছে কেন বিজেপিকে? এমনকি 5.5 লাখেরও বেশি ভোটে জিতে আসা অমিত শাহের কেন্দ্রেও নানা রকম অনৈতিক কাজ করতে হচ্ছে কেন? কেন উত্তরপ্রদেশে মুসলিম ভোটারদের পিটিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন সব দেখে শুনেও নির্বিকার থাকাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ তৃতীয় দফার ভোট নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় দফার ভোটের পর সারা দেশ থেকে কয়েকটা টুকরো টুকরো ঘটনার কথা আপনাদের দেখাবো। 400 পার করবার যে বায়বীয় কনফিডেন্স কিভাবে বিজেপির ভেঙে ভেঙে চুপ হয়ে যাচ্ছে, সেই ঘটনাকেই কিন্তু আমরা দেখাবো। আর সেই আশঙ্কা দূর করতে নির্বাচন কিভাবে নির্লজ্জ ভূমিকায় কোমর বেঁধে নেমে পড়েছে তারও কিছু ছবি প্রমাণ সহ তুলে ধরবো আজ। এই ছবি আপনারা গদি মিডিয়ার পর্দায় দেখতে পাননি, পাবেনও না। আজকের ভোটের আওয়া অনুষ্ঠানে আমরা দেখাবো সেই ছবি। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান। আজকের ঘটনা 1। গুজরাটে একটি ভোট কেন্দ্রে বিজেপির বুথ এজেন্ট পদ্মফুলের প্রতীক চিহ্ন লাগানো কলম নিয়ে বুথে বসে ভোটদাতাদের সেই কলম দেখিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন। এই নিয়ে সকাল 8টাতেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। সেই বুথ এজেন্ট সকাল 11টা পর্যন্ত বেআইনি কাজটি করে গেলেন বহাল তবিয়তে। পরবর্তী সময়ে কংগ্রেসের প্রার্থী শক্তি সিং তিনি এসে গুজরাটি ভাষায় প্রতিবাদ করেন। সেই গুজরাটি ভাষার প্রতিবাদের ছবি আপনারা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। আছে তো તમારું ધ્યાન નથી જતું બુથમાં સિમ્બોલ સાથે બેસે છે પ્રિસાઇડિંગ ઓફિસર તરીકે આપની ફરજ નથી આવતી કે આપ પેન લઈને પ્રિસાઇડિંગ ઓફિસર છો અને સિમ્બોલ સાથે ભારતીય જનતા પાર્ટીના કેમ બેસી શકે? આપની જવાબદારી નહોતી આ અત્યાર સુધી? শক্তি সিং যখন এসে প্রতিবাদ করছেন তারপরেই এই কলমটি নির্বাচন কমিশন নিজেদের হেফাজতে নিয়ে নেয়। ভাবুন, কেউ একজন দলের প্রতীক চিহ্ন নিয়ে বুথে বসে বুথে যারা ভোট দিতে আসছেন তাদের প্রতীক চিহ্ন দেখিয়ে প্রভাবিত করছেন। কোথায় জানেন? গুজরাটে। গুজরাটে ঘটেছে এই ঘটনা। এবার আমরা আসব পরবর্তী ঘটনায়। ঘটনা 2। উত্তরপ্রদেশের সম্ভল কেন্দ্রে উত্তরপ্রদেশের পুলিশ মুসলমান ভোটারদের উপর লাঠি চার্জ করলো, এবং লাঠি চার্জ শুধু করলো না, লাঠি চার্জ করে মানে ভোট কেন্দ্রকে ফাঁকা করে দিল। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উত্তরপ্রদেশের। এই উত্তরপ্রদেশের পুলিশ তারা কিন্তু লাঠি চার্জ করলো, লাঠি চার্জ করে ভোটারদেরকে তাড়িয়ে দিল। একদম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ভোটারদেরকে কিভাবে, বিশেষ করে মুসলিম ভোটারদেরকে কিভাবে লাঠি চার্জ করে তারা তাড়িয়ে দিচ্ছেন। মানে এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। পুলিশ অফিসার যাদের ভোটের পরিচয়পত্র দেখার কথা নয় তারাও ভোটের পরিচয়পত্র দেখছেন। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরপ্রদেশের। এই রকম বিশৃঙ্খল অবস্থায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশে, আর বদনাম হয় শুধু পশ্চিমবাংলার। পশ্চিমবাংলা নিয়ে মিডিয়া যতটা উচ্চকিত, এই ছবি আপনারা মানে বাংলার কেন দেশের কোনো মিডিয়াতেও দেখতে পাবেন না, যে ছবি আমরা এখন দেখাচ্ছি। দেখুন কিভাবে একজন মুসলমান বৃদ্ধ মানুষকে টেনে হিটসে নিয়ে যাচ্ছে পুলিশ ভোট কেন্দ্রের বাইরে। এরকম অঘটন একমাত্র ঘটতে পারে উত্তরপ্রদেশে। যাই হোক,
চলে আসব তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটি আরো চমকপ্রদ। গুজরাটেরই একটি ক্যাম্পে বিজেপির ক্যাম্প এজেন্টরা রামের ছবির কাটআউট লাগিয়ে রাস্তায় বসে ভোটারদের সাহায্যের জন্য আছেন। এই যে দেখতে পাচ্ছেন রামের ছবি দিয়ে বুথ মানে যারা ক্যাম্পে বসেন তারা কিন্তু ক্যাম্পে বসে ভোটারদের সহায়তা করছেন। আর এটা কোথায় হয়েছে জানেন? স্বয়ং অমিত শাহের কেন্দ্রে। অমিত শাহের কেন্দ্রে রামের ছবি লাগিয়ে ক্যাম্প অফিস চালাচ্ছে বিজেপির ক্যাডাররা। এইরকম ঘটনা চলছে গুজরাটেও, যেখানে তারা 26 আসন পেয়েছিল। যে কেন্দ্রে অমিত শাহ 5.5 লক্ষেরও বেশি ভোটে জিতেছিল, সেখানে এবার রামের ছবিকে সামনে রেখে ভোটে জিততে হচ্ছে অমিত শাহকে। এবং এটা একেবারেই বেআইনি কাজ। নির্বাচন কমিশন এসব দেখেও দেখে না। আমরা চলে আসব 4 নম্বর ঘটনায়। 4 নম্বর ঘটনা ঘটেছে কর্ণাটকের একটি কেন্দ্র কোপ্পালে, যেখানে ভোটার স্লিপে নরেন্দ্র মোদী এবং স্থানীয় প্রার্থীর ছবি দিয়ে বুথ স্লিপ বিতরণ করেছে মানে বুথে ক্যাম্প এজেন্টরা দেদারভাবে। আপনারা পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন। সারা দেশ জুড়ে আমরা কিন্তু সারা দেশ থেকে এই ছবি সংগ্রহ করে এনেছি শুধুমাত্র এনকে ডিজিটালের দর্শকদের জন্য। এইভাবে বুথ স্লিপ দেওয়া একেবারেই বেআইনি কাজ। তবুও এই বুথ স্লিপ দেওয়া হয়েছে কিন্তু কর্ণাটকে। যদিও কংগ্রেস এখানে আপত্তি তোলায় পরবর্তীকালে বুথ স্লিপ দেওয়া বন্ধ হয়েছিল, কিন্তু যা ঘটনা ঘটার সে তো সকালবেলায় ঘটে গিয়েছিল। যাকে ঘটনা 5, এর ছবি আমরা দেখাবো না। 5 নম্বর ছবি আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় দেখেছেন। 5 নম্বর ছবি হচ্ছে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে বিকৃত করে এবিপি আনন্দ ভোট শেষ না হওয়া পর্যন্ত ফেক খবর, মিথ্যে খবর সম্প্রচার করে গিয়েছে। যে কথা সুপ্রিম কোর্ট বলেনি সেই কথাকেই তারা চালিয়েছে। তারা বলেছিল যে হাইকোর্টের পর্যবেক্ষণকেই অক্ষত রেখেছে সুপ্রিম কোর্ট। আসলে ঘটনা তা নয়। হাইকোর্টের পর্যবেক্ষণকে নস্যাৎ করে দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু অন্য পর্যবেক্ষণ দিয়েছে। আর এবিপি আনন্দ সারাক্ষণ এই ভিডিও চালিয়ে গেল যাতে ভোটাররা প্রভাবিত হয়। এটা শুধু অন্যায় নয়, অপরাধও। এই ঘটনার প্রেক্ষিতে তারা ক্ষমা চেয়েছে মধ্যরাতে। ক্ষমা চাইলেই কি 7 খুন মাফ হয়ে যায়? ভোটাররা যারা প্রভাবিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলেন তার কৈফিয়ত কে দেবে? এইভাবেই যদি মিডিয়া ভোটারদেরকে প্রভাবিত করে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, তাহলে সেই মিডিয়াকে কতটা নিরপেক্ষ আপনি বলবেন সেটা আপনি স্থির করে নিন। এবার আসবো 6 নম্বর ঘটনা। কর্ণাটকে কয়েকদিন ধরেই দলিত এবং মুসলমানদের নিয়ে একটি মিমের প্রচার করেছিল বিজেপির আইটি সেল। সে ছবি আমরা দেখাচ্ছি না, কারণ সেই ছবিটি অত্যন্ত আপত্তিজনক। সেই মিমটা বিজেপির আইটি সেল প্রচার করে গিয়েছে। নির্বাচন কমিশনকে বারবার জানালেও তারা সোশ্যাল মিডিয়া সংস্থা এক্সকে চিঠি দিয়ে পোস্টটি মুছে দিতে বলে। তবে কবে জানেন? ভোটটা শেষ হবার পর। অর্থাৎ ভোট যতক্ষণ চললো ততক্ষণ সেই মিমটি রয়ে গেল এক্স হ্যান্ডেল। এবং দুঃখের বিষয় সেই মিমটি মুছেও দেওয়া হলো ভোটটা শেষ হবার পর। ঘটনা 7, সুরাটে বিজেপি প্রতিদ্বন্দ্বী স্বাধীনতার পরেই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটেই জয়ী হয়ে গেলেন। কারণ সেখানকার সমস্ত বিরোধী প্রার্থীরা নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন। বাস্তবে এটা সম্ভব নয়, তবু এদেশে ঘটেছে। ঘটনা 8, এবারের কেন্দ্র সেই অমিত শাহের গান্ধীনগর। এখানেও 16 জন প্রার্থীর নাম প্রত্যাহার করে নেন। 16 জন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নেন। এবং শুধু তাই না, বহু প্রার্থীকে মানে চাপ দিয়ে নাম তোলা হয়েছে বলে অভিযোগ। পুলিশকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। একজন প্রার্থী জিতেন্দ্র চৌহান, তিনি প্রকাশ্যে ভিডিওতে এসে জানিয়েছেন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে অমিত শাহের গুন্ডা বাহিনীর তরফে। সেই ভিডিওটি আপনাদের আমরা দেখাতাম, কিন্তু কপিরাইটের কারণে সেই ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না। আপনারা ইউটিউবে খোঁজ করলেই পেয়ে যাবেন, যেখানে জিতেন্দ্র চৌহান এসে বলছেন যে তাকে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে অমিত শাহের কেন্দ্রে, যাতে তিনি নাম তুলে নেন। এবার ঘটনা 9, ইভিএমে ভোট হলে কয়েক সেকেন্ডের মধ্যেই জানা যায় কত ভোট পড়ল। অথচ নির্বাচন কমিশন 10-11 দিন পর্যন্ত লাগিয়ে দিচ্ছে
এবং 3 থেকে 7% ভোট কিভাবে ভৌতিকভাবে যেন বেড়েও যাচ্ছে। তৃতীয় দফার ভোটে মানে মোট ভোটারদের সংখ্যা কিন্তু দেখানো হয়নি। তৃতীয় দফায় যে 93টি আসনে ভোট হয়ে গেল সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটাল। তৃতীয় দফায় যে 93টি আসনে ভোট হয়ে গেল তার মধ্যে বিজেপির দখলে ছিল 80টা আসন, আর মাত্র 13টা আসন ছিল বিরোধীদের কাছে। বিগত লোকসভা নির্বাচনে পাওয়া 80টি আসনের মধ্যে বিজেপি কি পারবে 80টি ধরে রাখতে, নাকি তৃতীয় দফার ভোটেই বিজেপিকে ট্রেজারি বেঞ্চ থেকে সরিয়ে বিরোধী আসনে বসার পাকাপাকি ব্যবস্থা করে দিয়েছে দেশের মানুষ, সেটাও কিন্তু একবার খুঁজে দেখতে হবে। এবার আমরা যখন খুঁজে দেখতে যাচ্ছি তখন প্রথমেই আসতে হবে আমাদের কর্ণাটকের কথায়। কর্ণাটকে তৃতীয় দফার ভোট হলো অবশিষ্ট 14টি আসনে। কর্ণাটকে ভোট দানে সাধারণ মানুষের উৎসাহ ছিল কিন্তু চোখে পড়ার মতন, মহিলাদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। সম্প্রতি বিজেপির জোট শরিক এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্না এবং তার নাতি এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না হাজারো মহিলার সাথে যৌন কেলেঙ্কারির যে বিষয়টি আছে সেটি কিন্তু দ্বিতীয় দফার ভোটের পরেই সামনে চলে আসে এবং সারা দেশে বিশ্বে ছিছিৎকার পড়ে যায়। স্বয়ং নরেন্দ্র মোদী হাসান কেন্দ্রে গিয়ে প্রজ্জ্বল রেভান্নার হয়ে ভোট চেয়েছিলেন। সেই প্রজ্জ্বল রেভান্না এখন বিদেশে পালিয়েছে। তার গুণধর বাবা এইচডি রেভান্না জেলের হাওয়া খাচ্ছে। উল্টো দিকে সিদ্ধারামাইয়ার মহিলাদের জন্য যে পশ্চিমবঙ্গের মতো নানা রকম কল্যাণমূলক প্রকল্পে নিয়েছিলেন হাতে চলছে, সেগুলো মহিলা ভোটারদের ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করেছে বলে সেখানকার সাংবাদিকেরা মনে করছেন। এই 14 আসনে কি রকম ফল হতে পারে তার একটা আভাস ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে আসতে শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই 14 আসনের মধ্যে বিজেপি পেতে পারে বড় জোর 6টি আসন, আর 8টি আসন যেতে পারে বিরোধীদের দখলে। এবার আসি গুজরাটের কথায়। গুজরাটে মোট 26টি আসনে ভোট হলেও ভোট হয়েছে 25টি আসনে। একটিতে বিজেপি ইতিমধ্যেই গণতন্ত্রের মুখে কালি লেপে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে। সুরাট আসনের কথা বলছি। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে এই 26টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 26টিতেই। এইবারে গুজরাটের পরিস্থিতি কিন্তু ততটা অনুকূল নয় বিজেপির পক্ষে। এই 26 আসনের মধ্যে অন্তত 4টি আসনে এবার বিজেপি কিন্তু হাতছাড়া হতে চলেছে। সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে 4টি আসন হাতছাড়া হওয়ার। 26-এ 22টা আসন পেতে পারে বিজেপি, আর 4টি আসন পেতে পারে বিরোধীরা। এরকমটাই কিন্তু গুজরাটের হাওয়া। এবার বলবো মহারাষ্ট্রের কথা। তৃতীয় দফাতে মহারাষ্ট্রে ভোট হয়ে গেল মোট 11টা আসনে। মহারাষ্ট্রে এবার বিজেপির একটা বড় ঝটকা লাগবেই। মহারাষ্ট্রে মোট আসন হচ্ছে 48টা। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে জানা গিয়েছে সেখানে মেরে কেটে তারা 12টা আসন জিততে পারে। তৃতীয় দফায় যে 11টা আসনে ভোট হয়ে গেল, এই 11টা আসনের মধ্যে বিজেপির জয়ের সম্ভাবনা আছে মাত্র 3টে আসনে। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্র জুড়ে কিন্তু একটা অ্যান্টি বিজেপি হাওয়া চলছে। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে 23টি আসনে এককভাবে জয় পেয়েছিল, আর শিবসেনার 18টি আসন যদি ধরেন তারা পেয়েছিল 48টির মধ্যে 43টি আসন। 43টি আসনে জয়ী হয়েছিল এনডিএ। শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠী এখন আলাদা হয়ে গিয়েছে এবং শিন্ডে গোষ্ঠীও আছে এখন বিজেপির সাথে। শিবসেনার প্রতীক শিন্ডে গোষ্ঠীকে দিয়ে দেওয়ায় প্রবল ক্ষোভ হয়েছে মানুষের মনে। কৃষকদের সমস্যা এখানে চরমে। সর্বোপরি মহারাষ্ট্রের বেশ কিছু বড় বড় প্রজেক্ট গুজরাটে স্থানান্তরিত করার ফলে মারাঠি অস্মিতায় কিন্তু ব্যাপক আঘাত লেগেছে। সব মিলিয়ে বিজেপি মহারাষ্ট্রে এই মুহূর্তে বেশ বেকায়দায়। এবার আসি উত্তরপ্রদেশের কথায়। উত্তরপ্রদেশে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেই। পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে নাকি বুথ জ্যাম করেছে, ভোটারদের পরিচয়পত্র কেড়ে নিয়েছে, মুসলিম এলাকায় লাঠি পেটা করে
ভোটারদের তাড়িয়েও দিয়েছে, এরকম একটা অভিযোগ এসেছে। আমি পশ্চিমবাংলার যারা মুসলিম মানুষ আছেন তাদের প্রত্যেককে একদম হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাবো যে এত রকম প্ররোচনা সত্ত্বেও তারা কোনো প্ররোচনায় পা দিচ্ছেন না। আমি সারা দেশের মুসলিম সমাজের কাছে আবেদন করব যে এই রকম লাঠি পেটা হোক, যাই হোক, আপনারা নিঃশব্দে গিয়ে ভোটটা দিন, কোথাও কোনো প্ররোচনায় পা দেবেন না। এটা আপনি দেখতেই পাচ্ছেন যে গত 2-3 দিনের যদি নরেন্দ্র মোদীর মিটিংগুলো আপনি দেখেন তাহলে দেখতে পাবেন তিনি বারবার যেটা বলছেন যে রাহুল গান্ধীরা ক্ষমতায় এলে বাবরি মসজিদকে আবার তৈরি করা হবে রাম মন্দির ভেঙে দিয়ে। বারবার এই হিন্দুত্বের কার্ড খেলতে চাইছেন তিনি, যখন অন্য কোনো উন্নয়ন কাজে লাগছে না, মানুষ তার গ্যারান্টিতে ভরসা রাখছে না, তখন তিনি আবার সেই হিন্দুত্বের তাস খেলতে যাচ্ছেন। এবং এই তাস খেলতে গিয়েই কিন্তু মুসলিমদের এভাবে লাঠি পেটা করা হচ্ছে। আর এই লাঠি পেটা করার ফলে মুসলিমরা ভোট দিতে পারছেন না। ভোট দিতে না পারলেও তারা কিন্তু সেখানে প্রতিবাদ করছেন না, তারা রুখে দাঁড়াচ্ছেন না, মুখ বুজে সহ্য করছেন সময়ের জন্য। আমি সারা দেশের মুসলিমদের কাছে অনুরোধ করব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আপনাদের নানাভাবে উত্তক্ত করা হবে যাতে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়। আমি সেলাম জানাই সারা দেশের মুসলিম সমাজকে, যারা শত প্ররোচনা থাকা সত্ত্বেও সেই প্ররোচনায় পা না দিয়ে নিঃশব্দে নিজেদের ভোটটা দিয়ে যাচ্ছেন। সেলাম জানাই প্রত্যেককে। উত্তরপ্রদেশের মোট তৃতীয় দফায় মোট 10টি আসনে ভোট হয়েছে। এই 10টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে আছে বিজেপি, কারণ যে এলাকায় ভোট হয়েছে সেখানে সমাজবাদী পার্টির শক্তি অনেক বেশি। তাই এখানে সমাজবাদী পার্টির শক্তি থাকা সত্ত্বেও 4টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। আর শেষে আসছি, একেবারে শেষে পশ্চিমবঙ্গের কথায়, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই 4 কেন্দ্রে ভোট হয়ে গেল তৃতীয় দফায়। বলাই বাহুল্য এই 4 কেন্দ্রের একটিতেও বিজেপির কোনো জয়েরই সম্ভাবনা দেখা যাচ্ছে না। মোটের ওপরে যে 93টি আসনে তৃতীয় দফায় ভোট হলো, বিগত লোকসভা নির্বাচনে বিজেপি এখান থেকে পেয়েছিল 80টি আসন। এবারে পরিস্থিতি কিন্তু আগের মতো নেই। রাম মন্দির কাজে আসছে না, মোদির গ্যারান্টি পাবলিক প্রত্যাখ্যান করেছে। এবারের ভোটটা হচ্ছে মূলত রুটি রুজি কর্মসংস্থানের প্রশ্ন। দেশের যুব সমাজ কাজ চায়, আদানি আম্বানিদের ফুলে ফোপায় ওঠা দেখে বা হিন্দু মুসলিম দেখে কারুর পেট ভরছে না। ফলে সারা দেশে বিজেপি কিন্তু এখন বেশ বেকায়দায় আছে। বিগত লোকসভা নির্বাচনে জেতা 80টি আসন, তৃতীয় দফায় যে 80টি আসনে ভোট হলো, সেই 80টি আসন ধরে রাখা নিয়ে সংশয় রয়েছে বিজেপির মধ্যে। তাই আশ্রয় নিতে হচ্ছে হিন্দুত্বে, তাই আশ্রয় নিতে হচ্ছে বিভিন্ন রকম কার্যকলাপে। ক্যাম্পে সামনে রামের ছবি লাগাতে হচ্ছে, বুথ স্লিপে নরেন্দ্র মোদীর ছবি লাগাতে হচ্ছে, পকেটে বিজেপির লোগো লাগানো পেন নিয়ে ঢুকতে হচ্ছে। এসব নানা রকম অনৈতিক কার্যকলাপে আশ্রয় নিতে হচ্ছে। তারপরেও 80-র মধ্যে 45-50টি আসন কি ধরে রাখতে পারবে বিজেপি, নাকি অন্তত 30 আসন এই দফাতেই তারা খোয়াতে বসেছে? এসবের উত্তর পাওয়া যাবে আগামী 4 জুন বিকেলের মধ্যে। আমরা অপেক্ষা করছি সেই সময়ে। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল পশ্চিমবঙ্গ বিজেপি নিয়ে এক বিশেষ অনুষ্ঠান, পশ্চিমবঙ্গের বিজেপি আসলে কাগুজে বাঘ। আগামীকাল সকাল 9টায় এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।